একটু শুনে যাও। সমরেন্দ্র ডাকে উমাকে। উমা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। বলো। মেডিসিনের দোকান থেকে বলল কাল সকালে লোক পাঠিয়ে দেবে। আমি কন্টেনার নিয়ে এসেছি। কমল যেন প্রথম ইউরিনটা ধরে রাখে। ওদের দোকানের লোকই নিয়ে যাবে। ঠিক আছে। আমার এখন একটাই ভয়, সব শুনে দাদা কি রায় দেবেন। চিন্তা করে তুমি আবার শরীর খারাপ করে ফেলো না। দেখাই যাক না নদী কোন পথে যায়। গঙ্গার বুকে রাত দিন ভেসে বেরিয়ে সংসারের খুঁটিনাটি তো সারা জীবনে কিছুই বুঝলে না। দুদিনের মধ্যেই ইউরিনের রিপোর্ট পাওয়া গেল। সত্যি কমল মা হতে চলেছে। উমা যত সম্ভব কমলের দেখভাল করতে লাগলো, কিন্তু বুকের মধ্যে সবসময় একটা কাঁপুনি। কখন আসবে সেই মহার্ঘ সময়? কমলের কি থাকা হবে এই বাড়িতে? কমল এখন আর পুকুর ঘাটে যায় না। উমা ওর বড় জায়ের অনুমতি নিয়ে একতলার ভিতরের কলঘরেই কমলের শুধু স্নানের ব্যবস্থা করেছে। কমল জানলা দিয়ে উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে। ভাবে অতনু যদি আজ বেঁচে থাকতো, খুশির জোয়ারে কমলকে ভাসিয়ে নিয়ে যেত। তবুও একজোড়া মুগ্ধ চোখ মনের মাঝে এক আলোড়ন তুলছে। কেন এমন হচ্ছে? ওই কয়েক সেকেন্ডের দৃষ্টিতে যেন বহু যুগের ভরসা লুকিয়ে রয়েছে। পুকুরে একজোড়া হাঁস জল কেটে বেড়াচ্ছে। কমলেরও খুব ইচ্ছে করছে ওদের সাথে সাথে সাঁতার কাটে। উমা কমলকে বারে বারে সাবধান করে দিয়েছে যেন পুকুরে না নামে। জলে নামবে না, পুকুর ঘাটে গিয়েই না হয় একটু বসে থাকবে। ঘরবন্দি হয়ে থাকতে আর ভালো লাগছে না। কমল আস্তে আস্তে পুকুর ঘাটে যায়। গিয়ে একদম শেষ সিঁড়িতে জলে পা ছুঁয়ে বসে। ইস, কতদিন পর পায়ের পাতা জল ছুল। কমলের মনটা হঠাৎই একটা অনাসাধ্য আনন্দে ভরে ওঠে। হাঁস দুটো প্যাক প্যাক করতে করতে কমলের পায়ের কাছে চলে আসে। দুটোই বাচ্চা হাঁস। ওদের মা বোধহয় বাচ্চাদের স্নান করতে নামিয়ে দিয়ে রান্না বান্না সারতে গেছে। কমলের খুব হাসি পায় এ কথা ভেবে। বাবা হাঁস বাজার করে নিয়ে এসেছে আর মা হাঁস রান্না করছে। একটু পরে পুকুর ঘাটে এসে বাচ্চাদের ডাকবে, প্যাক প্যাক, আয় আয়, রান্না হয়ে গেছে, খাবি আয়। আরে আরে, তোরা আমার পায়ে ঠোঁট দিয়ে ঠোকরাচ্ছিস কেন? আমি কি তোদের মা? খুব খিদে পেয়েছে তাই না রে? আহারে। কমল আদর করে হাঁস দুটোকে বুকের মধ্যে তুলে নেয়, বুকের মাঝে জড়িয়ে নেয়। নিজের মনেই ভাবে, একেই কি বলে সন্তান স্নেহ? ওদিকে সত্যি বাচ্চা হাঁস দুটোর মা দুলতে দুলতে বাচ্চাদের ডাকতে আসে। কমল বুকের মাঝে জড়ানো বাচ্চাদের বলে, যা, তোদের মা এসে গেছে, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া কর। বাচ্চা দুটোকে ছেড়ে দিলে ওরাও মায়ের পিছু পিছু চলে যায়। কমলও এক বুক খুশি নিয়ে ঘরে আসে, নিজের পেটের ওপরে হাত বোলায়। উমা রান্নাঘরে কমলের খাবার গোছাচ্ছিল। 1:30টা বেজে গেছে। অন্যদিন 1টা নাগাদই দুপুরের ভাত দিয়ে দেয়। আজ উমার শরীরটাও বিশেষ ভালো নেই। কিরকম গা হাত পা ম্যাচ ম্যাচ করছে। বড় চাল নন্দিনী এসে উমাকে বলেন, ছোট, আজ বৃহস্পতিবার, ওবেলা দোকান বন্ধ। তোর বর্দা তোকে আর ছোট ঠাকুরপো ওনার ঘরে যেতে বলেছেন। অবশ্য মেজোরাও থাকবে। তাহলে বিচারের রায়ের দিন এসে গেল। বেশ, আমরা যাব সন্ধেবেলায়। সন্ধেবেলায় বড়র ঘরের সবাই একে একে এসে উপস্থিত হলো। অমরেন্দ্র বলতে শুরু করেন, ছোট বৌমা, কমলের শারীরিক পরিস্থিতির কথা তোমার বড়দি আমায় বলেছেন। আমরা উদ্বিগ্ন, কিন্তু সেই সঙ্গে আমরা বিচলিত। তুমি বুদ্ধিমতী, আশা করি আমাকে সব খুলে বলতে হবে না। এবারে কি করণীয় তোমার মুখ থেকেই আমি শুনতে চাই। রায় তো আপনারই দেওয়ার কথা বর্দা, সেই মতোই তো বর্দিই বলেছিলেন। তবুও তোমার মুখ থেকে একবার শুনি, এই পরিবারের সম্মান কিভাবে রক্ষা করবে? ছোট মুখে বড় কথা বলা হবে, তবুও বলছি, আপনি তো বন্দুকের নলটা আমার কাঁধেই তুলে দিলেন। সাপও মরবে, অথচ লাঠিটাও ভাঙল না।
তুমি হয়তো কথা বাড়াচ্ছ ছোট বৌমা। ঘরে পিন পড়লেও শব্দ হবে এমন নীরবতা। কারোর মুখেই কোনো কথা নেই। হঠাৎ সমরেন্দ্র নীরবতা ভঙ্গ করে বলে, বড়দা, আমার তো মনে হচ্ছে কমলের এই বাড়িতে থাকাটা কারোরই মনঃপূত নয়। মেজ ভাই বীনেন্দ্র বলেন, দেখ ঝিলি এখন বড় হচ্ছে, ওর মনে এটা কি প্রভাব ফেলবে কেউ বলতে পারে? আমি এই পরিবারের যেমন সম্মান নষ্ট করতে চাই না, তেমনি কমলের কোনো প্রকার ক্ষতিও আমি মেনে নেব না। বড়দা, আমাকে একটা মাস সময় দিন, আমি কমলকে নিয়ে অন্য কোথাও চলে যাব। এ তুই কি বলছিস ছোট? বড় নলিনী চমকে ওঠেন উমার সিদ্ধান্তে। কেন বড়দি, তোমরা তো এটাই চেয়েছিলে। আমি যদি কমলকে নিয়ে অন্য কোথাও চলে যাই তাহলে তো আর কোনো ঝামেলাই থাকবে না। তুই রঘুনাথগঞ্জে ওকে নিয়ে আলাদা থাকবি? লোক জানাজানির কিছু বাকি থাকবে নাকি? বাহ, তোমরা ওকে বাড়িতেও থাকতে দেবে না, আবার এই অঞ্চলেও থাকতে দেবে না, এ কেমন কথা বড়দি? এই তো ছোট ঠিকই বলেছে, মেজ কল্যাণী বলে ওঠে। তুমি থামো, এখানে তোমার রায় কেউ শুনতে আসেনি। মেজ বীনেন্দ্র ধমকে ওঠেন স্ত্রীকে। কারোর কোনো চিন্তা করতে হবে না, আমি কমলকে নিয়ে রঘুনাথগঞ্জে থাকবো না। পরিবারের সম্মানহানি হবে না। 1 মাসের মধ্যেই আমি ওকে নিয়ে অন্যত্র চলে যাব। কোথায় যাবে তুমি? সমরেন্দ্র উমাকে প্রশ্ন করে। কোনো না কোনো জায়গা ঠিকই জুটে যাবে আমাদের মামের। তুমিও নিশ্চিন্তে গঙ্গার বুকে ভেসে বেড়াতে পারবে। দায় দায়িত্ব তো কোনোদিনও বুঝলে না কিছু। শুধু একটাই অনুরোধ তোমাকে, স্বর্ণাভকে বলে ওই গাইনি ডাক্তারের ব্যবস্থাটা এই সপ্তাহেই করে দিও। তারপরে সব আমি বুঝে নেব। বড়দার কাছে যেটা বললি সেটা ভেবে বলেছিস তো ছোট? মেজোজা কল্যাণীর প্রশ্নে উমা চমকে ওঠে। রাতের খাবারের জোগাড় করছিল মেজো ছোট মিলে। বড়জা ঝিলির কাছে রয়েছেন। ভেবে কিছুই বলিনি, তবে বলতে বাধ্য হয়েছি। তোমার ঠাকুরপো তো এই বিষয়ে জোর দিয়ে কিছু বলতে পারেন না। বাড়িটা সবার এবং সবার মাথার উপরে বড়দা, সুতরাং উনি যেটা বলবেন সেটা তো মানতেই হবে। উনি মুখে তো কিছুই বললেন না, তোর ওপরই সবটা দায়িত্ব দিয়ে দিলেন। ওটাই তো চালাকিটা করলেন। ওইটুকু বুদ্ধি যদি ওনার মাথায় না থাকে তাহলে কি আর এত বড় সোনার কারবার চালাতে পারেন মেজদি? যাকগে, ছাড়ো। এই এত বড় পৃথিবীতে কি একটুও জায়গা হবে না আমাদের? আমার খুব খারাপ লাগছে ছোট। মেয়েটার ওপরে আমার ছোট থেকেই ভীষণ মায়া। আমার হাতে যদি কিছু থাকতো তাহলে। আচ্ছা ছোট, তোর বাপের বাড়িতে নিয়ে গিয়ে ওকে রাখতে পারবি না? না বেচতি, আমি এমনটাও যে ভেবেছিলাম না সেটা বলবো না, কিন্তু বাড়ি তো অনেকদিন ফাঁকা পড়ে আছে। তারপরে গ্রামের লোকজনের তো কৌতূহলের শেষ নেই, নানান জনে নানা কথা বলবে। তুমি চিন্তা করো না মেজদি, একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমি তাড়াতাড়ি কমলের খাবারটা নিয়ে যাই, আজ অনেক দেরি হয়ে গেল। এই সময় খালি পেটে এতক্ষণ থাকাটা ঠিক নয়। হ্যাঁ, তুই যা। কমল, ওঠ মা, রাতের খাবারটা খেয়ে নে। পিসিমণি, তুমি আমায় কোনো আশ্রমে দিয়ে এসো। আমার জন্য তোমার এত হেনস্থা আমি আর নিতে পারছি না। কাঁদতে কাঁদতে কমল বলে উমাকে। কাঁদছিস কেন বোকামে? মেয়ের জন্য কি মায়ের কোনো হেনস্থা হয়? জানিস তো তোর মাও আমাকে সব বিপদ থেকে এইভাবেই বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আগলে রাখত। আর আমি তোকে আগলে রাখতে পারবো না? উমা কমলকে বুকে জড়িয়ে ধরে। এই সময় সমরেন্দ্র ঘরে ঢোকে। শোনো, এইমাত্র স্বর্ণাভ ফোন করেছিল, ও পরশু বহরমপুরে চলে যাচ্ছে। গাইনি ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছে। আগামীকালই উনি এখানকার চেম্বারে বসবেন, তাই কালকেই দেখবেন। কোথায় ওনার চেম্বার? কটায় অ্যাপয়েন্টমেন্ট? বাস স্ট্যান্ডের একদম পাশেই, 4টের মধ্যে যেতে বলেছেন। তুমি কি বাড়ির গাড়িতে যাবে? তাহলে মহিমদাকে বলে রাখবো। না, রিক্সা নিয়েই চলে যাব। রিক্সায় ঝাঁকুনি লাগবে তো। উমা একটা ঠান্ডা দৃষ্টিতে সমরেন্দ্রর দিকে তাকায়। আচ্ছা, রিক্সাতেই চলে যাও।
পরের দিন উমা কমলকে নিয়ে 3:30টার মধ্যেই মল্লিকা সেনের চেম্বারে পৌঁছে যায়। গিয়ে আশ্চর্য হয়ে দেখে স্বর্ণাভ চেম্বারের বাইরেই দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি এখানে? তোমারও কি কাউকে দেখানোর আছে? উমা স্বর্ণাভকে প্রশ্ন করে। না না, মানে আপনারা তো প্রথম, তাই ভাবলাম একেবারেই মল্লিকাদির সঙ্গে আপনাদের মুখোমুখি আলাপ করিয়ে দিই। এরপরে তো আমি থাকবো না। তা এসে ভালোই করেছো, তবে না আসলেও কোনো অসুবিধা হতো না, তুমি তো ওনাকে বলেই রেখেছ। কমল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আপনি বসুন ওই চেয়ারে গিয়ে, এতক্ষণ দাঁড়িয়ে থাকলে শরীর খারাপ করবে। স্বর্ণাভ কমলকে বলে। উমার মনে হয় স্বর্ণাভ যেন একটু বেশি চিন্তা করছে। একবারই তো দেখেছে ওকে, কিন্তু মুখ বলে, হ্যাঁ তুই বস গিয়ে চেয়ারে, ও তো ঠিকই বলেছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তোর শরীর খারাপ করবে। উমা মাথা নিচু করে গিয়ে চেয়ারে বসে। একবারও কি চোখটা তুলে একটু তাকাতে পারতো না? ওই পদ্মের পাপড়ির মতো চোখের দৃষ্টিতে আর একবার মনটাকে একটু ভিছিয়ে নিতাম। আবার কবে দেখব, আদৌ কোনোদিনও দেখা হবে কি না কে জানে। স্বর্ণাভ আনমনে ভাবতে থাকে। এর মধ্যেই প্রথমেই কমলের ডাক পড়ে। উমা কমলকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢোকে। স্বর্ণাভও ঢোকে সঙ্গে। মল্লিকাদি এনার কথাই কাল বলেছিলাম, আর উনি ওনার পিসিমা। স্বর্ণাভ পরিচয় করিয়ে দেয়। একেবারে আমার বৌদির মুখখানা বসানো, সেই শান্ত দৃষ্টি, কপালের ওপরে কোচখানো চুল, এত মিলও থাকতে পারে দুটো মানুষের মধ্যে? মনে হয় বৌদির আশেপাশেই বয়স হবে। উমা ভাবতে ভাবতে চেয়ারে বসে। আর কমল তো বসতেই ভুলে যায়, এক দৃষ্টিতেই ডাক্তারের মুখের দিকে তাকিয়ে থাকে। কি হলো, বসো মা। কমলের চোখ দুটো জলে ভরে ওঠে। স্বর্ণাভ, তোমরা বরং বাইরে একটু অপেক্ষা করো, আমি ওর সঙ্গে আগে কথা বলে নিই। স্বর্ণাভ আর উমা চেম্বারের বাইরে গিয়ে বসে। তোমার নাম কি মা? কমলিনী। বাহ, ভারী সুন্দর নাম তো। পদবী কি? কমল মনে করতে পারে না পিসিমণি ওর বাপের বাড়ি না শ্বশুর বাড়ির পদবী ওই ডাক্তারকে বলেছে। ঠিক আছে, পদবী পরে বললেও হবে। এবারে মনে করে বলো তো মা, তোমার পিরিয়ড কতদিন হলো বন্ধ আছে? 2 মাস। কমল মাথা নিচু করেই উত্তর দেয়। মাথা নিচু করে আছো কেন মা? ঈশ্বরের শ্রেষ্ঠ দান তোমার কোল জুড়ে আসবে। এই সময় মন খুশি রাখতে হয়, ভালো ভালো বই পড়তে হয়, ভালো গান শুনতে হয়। চলো এবারে বেডে শুয়ে পড়ো, একটু পরীক্ষা করে নি তোমায়। কমল গিয়ে বেডে শুয়ে পড়ে। ডক্টর হাতে গ্লাভস পরে নেন। ব্যাস হয়ে গেছে, আস্তে আস্তে উঠে এসো, আমি ধরছি তোমার হাত। কমলের মনে হলো যেন মা এসে ওর হাত ধরল। মনে হলো আর কোনো ভয় নেই। বসো মা। মল্লিকা সেন কমলের হাত ধরে যত্ন করে বসিয়ে দেন চেয়ারে। এটা তো নভেম্বর মাস, তার মানে তোমার শেষ পিরিয়ড হয়েছিল সেপ্টেম্বর মাসে, তাই তো? হ্যাঁ। তাহলে এক্সপেক্টেড ডেট ধরতে হবে সামনের বছর জুনের শেষ অথবা জুলাইয়ের প্রথম। তবে প্রথমবার অনেক সময় আগেই ডেলিভারি হয়ে যায়। কমল ভয়ার্ত দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকিয়ে থাকে। ভয় পেও না মা, আমি তো আছি। এরপরে ডক্টর বেল বাজিয়ে উমাকে ভেতরে আসতে বলেন। কমল মনে মনে ভাবছিল স্বর্ণাভ যেন ভেতরে না আসে, ওর সামনে এইসব আলোচনা করলে ওর খুব লজ্জা করবে। তুমি যাবে না ভেতরে? উমা স্বর্ণাভকে জিজ্ঞেস করে। না কাকিমা, আমি আর ভেতরে যাব না, আমার আবার কাল সকালে বেরোনো আছে, কয়েকটা জিনিস কিনতে হবে, তাই আমি এখন চলে যাব। আপনারা ডাক্তারের সাথে কথা বলুন, কোনো অসুবিধে হলে আমাকে জানাবেন। স্বর্ণাভ উমার কাছ থেকে বিদায় নেয়, যদি ওর মনটা পড়ে থাকে চেম্বারের ভেতরেই। হয়তো ওরা না বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে পারত, কিন্তু সেটা একটু বাড়াবাড়ি হয়ে যেতে পারে ভেবে আর থাকলো না। উমা মনে মনে ভাবল, না, ছেলেটার বুদ্ধি আছে। ডাক্তারের সাথে পরিচয় করিয়ে দিয়ে আর আগ বাড়িয়ে কৌতূহল দেখালো না।
আসুন, আপনার নামটা যদি জানতে পারতাম। আমার নাম উমা চৌধুরী, আমি কমলের পিসিমণি। আপনি কমলের সম্বন্ধে যদি কিছু বলেন তাহলে ওকে গাইড করতে আমার সুবিধেই হবে। মল্লিকা সেন বলেন, ও আমার একমাত্র ভাইঝি, বলতে পারেন আমার মেয়ে। আমার কোনো সন্তান নেই। ওর এই 2 বছর হলো বিয়ে হয়েছিল। ওর বিয়ের পরেই ওর বাবা মা মানে আমার দাদা বৌদি পরপর মারা যান। কোনো অসুখে কি? দুজনেরই হাই প্রেশার ছিল। আগে বৌদির ম্যাসিভ হার্ট অ্যাটাক, তার মাস 2 মধ্যেই দাদাও ওই একইভাবেই চলে যান। তাও ভাগ্যিস মেয়েটার বিয়ে দিয়ে যেতে পেরেছিলেন। কিন্তু ওর ভাগ্যটাই খারাপ। শ্বশুরবাড়ি যেমন তেমন হলেও ওর বর অতনু খুব ভালো ছেলে ছিল, ওকে খুব ভালোবাসত। কিন্তু সেও এই কয়েকদিন আগে স্ট্রোক হয়ে মারা যায়। আমি ছাড়া ওর এখন আর কেউ নেই। ভেরি স্যাড, এটুকু বয়সে এতগুলো প্রিয়জনকে হারানো। মল্লিকা দুঃখ প্রকাশ করেন। একটা কথা বলবো? হ্যাঁ বলুন না। আমি জানি না কমলের এটা মনে হয়েছে কি না, তবে আমি আপনাকে প্রথমে দেখেই চমকে উঠেছিলাম। কেন? আপনার সঙ্গে আমার বৌদি মানে কমলের মায়ের এত মিল যে কি বলবো। সেই স্নেহভরা কথা, সেই পরম মমতার দৃষ্টি। কি কমল, মা তোমার পিসিমণি কি ঠিক বলছেন? কমল মাথা নিচু করে জবাব দেয়, হ্যাঁ, পিসিমণি ঠিকই বলেছেন। বেশ, তাহলে তো আমাকে আর ভয়ের কোনো কারণ নেই। তোমার যখন যা অসুবিধা হবে আমাকে নির্ভয় বলবে। তোমার বয়সে আমারও একটা মেয়ে আছে, নাম পদ্মিনী। ওর বাবা শখ করেই রেখেছিলেন, কিন্তু আমার মেয়েও আজ 2 বছর হলো ওর বাবাকে হারিয়েছে। দেখেছো কেমন মিল তোমাদের নামের? আমার মেয়ে এখন ম্যাথসে মাস্টার্স করছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে। মাসে একবার করে আসে। দিদি, আমার একটা কথা বলার আছে আপনাকে। বলাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না, তবুও মনে হচ্ছে আপনাকে হয়তো বলা যায়। বলুন বলুন, এত ইতস্তত করবেন না। আজ আমার এমনিতেই পেশেন্ট দেখার কথা 5টা থেকে, কিন্তু স্বর্ণাভ রিকোয়েস্ট করেছিল আপনাদের একটু সময় দেওয়ার জন্য, তাই আমি টাইমটা এত আগে রেখেছি। বলুন কি বলবেন। আপনি তো বহরমপুরেই থাকেন, ওখানে আমাদের তেমন কেউ চেনা জানা নেই। আপনি যদি আমাদের মা মেয়ের একটা থাকার ব্যবস্থা করে দেন ওখানে, তাহলে খুবই উপকৃত হব। আসলে আমার ইচ্ছে বহরমপুর মেডিকেল হসপিটালে ওর ডেলিভারি হোক। স্বর্ণাভ এখন ওখানেই আছে। দেখুন, ওই হসপিটালে হতে গেলে ওখানে রেজিস্ট্রেশন করাতে হবে, আর ওখানকার ডক্টরের আন্ডারে থাকতে হবে। তাহলে কি হবে? সে ওই হসপিটালে আমার ব্যাচমেট আছেন গাইনি ডিপার্টমেন্টে, আমি ওকে বলে ব্যবস্থা করে দেব, আর প্রাইভেটে আমিই দেখব। স্বর্ণাভ যে বলছিল আপনাদের এই রঘুনাথগঞ্জেই বড় বাড়ি, তারপরে এই চৌধুরী জুয়েলার্স তো আপনাদের, তাহলে এখানে থাকার অসুবিধে কিসের? সে আমি এখনই কিছু বলতে পারবো না দিদি, তবে সমস্যা একটা আছে। উমা বিনয়ের সঙ্গে বলে, না না, সে ঠিক আছে। আমি আপনাকে একটা প্রস্তাব দিতে পারি। আমার বাড়ির একতলাটা পুরো ফাঁকা আছে। আমি ওই অত বাড়িতে একাই থাকি। মেয়ে তো মাসে একবার করে আসে। আমার একজন সহকারী আছে, সেই সব সামলায়। আপনারা ইচ্ছে করলে আমার বাড়িতেই থাকতে পারেন। এন্ট্রান্স কিন্তু একটাই, একতলার ড্রয়িং রুমের মধ্যে দিয়েই দোতলায় ওঠার সিঁড়ি। দিদি, এ তো আমাদের হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা। কত ভাড়া দিতে হবে? মা কি মেয়ের কাছ থেকে ভাড়া নিতে পারে? কি বলো কমল মা? যাই হোক, এখন কাজের কথা আসা যাক। ওর সম্ভাব্য ডেট পড়বে জুনের শেষের দিকে অথবা জুলাইয়ের প্রথমে। ওর প্রেশার একটু হাইয়ের দিকেই আছে। পাতে কাঁচা নুন একদম খাওয়া যাবে না, আর ব্লাডের কটা রুটিন টেস্ট করতে হবে। আমি প্রেসক্রিপশানে লিখে দিচ্ছি। ওই রিপোর্টগুলো নিয়ে 2 সপ্তাহ পরে ওকে নিয়ে আসবেন। এর মধ্যে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অথবা স্বর্ণাভকে ফোন করবেন। ও খুব ভালো ছেলে, আপনাদের সব রকমভাবেই সাহায্য করবে। আপনার ফিসটা যদি বলেন। এই তো মুশকিলে ফেললেন। ফিস কি করে নিই বলুন তো? মা মেয়ের সম্পর্ক যে একটা গড়ে উঠল। এখন আমি কিছু নেব না, আগে ভালোভাবে ডেলিভারি হয়ে যাক,
তারপরে আমি আমার পাওনা বুঝে নেব। হাসতে হাসতে বলেন মল্লিকা সেন। তাহলে আমরা এবারে আসি? হ্যাঁ আসুন, সাবধানে নিয়ে যাবেন ওকে। আর আপনারা যেদিন যাবেন আমাকে একটু আগে জানাবেন। আমার সহকারী কমলা সব রেডি করে রাখবে। নিশ্চয়ই। উমা কমলকে নিয়ে ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে আসে। দেখলি তো মা, ভগবান সব দিক দিয়েই হয়তো মারেন না, কিছু পথ খোলা থাকেই। স্বর্ণাভ, ডাক্তার দিদি সবাই কত সহানুভূতিশীল। স্বর্ণাভর নাম করলেই বুকের মধ্যে এত ধড়পড় করে কেন কমল বুঝতে পারে না। এই তো মাত্র 2 দিন দেখলো ওকে। বাড়িতে ঢুকে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়েও উমা রান্নাঘরে ঢোকে, আর কমল গিয়ে বিছানায় একটু শোয়ে। আজকাল যেন অল্পেতেই ক্লান্তি আসছে। কি রে ছোট ডাক্তার, কি বললেন? মেজোজা কল্যাণী জিজ্ঞেস করেন। বাড়িতে এই একটা মানুষই কমলের ব্যাপারে চিন্তা করেন। প্রেশার একটু হাই আছে আর কতগুলো ব্লাড টেস্ট দিয়েছেন। রিপোর্ট নিয়ে আবার 2 সপ্তাহ পরে যেতে বলেছেন। ডাক্তার কি ছেলে না মেয়ে? মহিলা ডাক্তার, মোটামুটি বয়সী, এই আমার বৌদির মতোই বয়স হবে। মেঝিতে আমাদের থাকার একটা ব্যবস্থা হয়ে গেছে। কোথায়? ডাক্তার দেখাতে গিয়ে আবার থাকার ব্যবস্থাও করে এলি? বহরমপুরে, ওই ডাক্তার দিদির বাড়িতেই থাকবো। বহরমপুরে? চৌধুরী বাড়ির বউ হয়ে অন্যের বাড়িতে থাকবি? বাড়িতে মেনে নেবে? কল্যাণী অবাক হয়ে জিজ্ঞেস করে। কি করব বলো, নিজের বাড়িতে থাকাটা যদি কেউ মেনে না নেন তাহলে অন্যের বাড়িতেই থাকতে হবে। এতে বাড়ির মর্যাদা তো নষ্ট হবে। আমি এমন কিছুই বলিনি ওনাকে যাতে বাড়ির মর্যাদা নষ্ট হয়। আমি ওনাকে একটা থাকার বন্দোবস্ত করে দেওয়ার কথা বলেছিলাম, তাতেই উনি ওনার বাড়িতেই থাকার প্রস্তাব দিলেন, কারণ উনি একাই থাকেন। দেখ ছোট, আমি কমলের ভালোই চাই। আমি জানি তোর যা আত্মসম্মান, তাতে তুই ওকে নিয়ে এই বাড়িতে আর থাকবি না। সেই অর্থে তোরা একটা নিরাপদ আশ্রয় পেলে আমারই ভালো লাগবে। আশ্রয়? সত্যি নিজের আশ্রয়ে থাকতে অন্যের আশ্রয়ে থাকতে হবে, তবে ভগবান কার আশ্রয় কোথায় হবে ঠিক করতে গিয়ে নিজেই খানিকটা গন্ডগোল করে ফেলেন। যাকগে, আমি কমলের খাবারটা ঘরে দিয়ে এক্ষুনি আসছি রাতের খাবারের জোগাড় করতে। কল্যাণী উমার চলে যাওয়া দেখতে দেখতে ভাবেন, কি অসম্ভব মনের জোর। ঠাকুর, তুমি ওদের দেখো। উমা কমলের ঘরে রাতের খাবার নিয়ে ঢোকে। কমল পাশ ফিরে শুয়েছিল। উমাটাকে উঠে বসে। এ কি, কাঁদছিস কেন? পিসিমণি, আজ আমার জন্য তোমায় ঘর ছাড়তে হচ্ছে। আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছি না। এই ঘর কি আমার কোনোদিনও ছিল? মনে হয় না। আমার যদি একটুও দাবি থাকতো এই বাড়ির ওপরে, তাহলে আমি যেভাবেই হোক তোকে এখানেই রাখতে পারতাম। ইট কাঠ পাথরের সৌধ শুধু মানুষের মাথার ছাদটুকুন দেয়, কিন্তু সেখানে যদি কোনো আত্মার সম্পর্ক না থাকে তাহলে সেটা কোনোদিনও ঘর হয় না। তুই এসব নিয়ে একদম ভাববি না। ডাক্তার দিদি যা বললেন, এই সময় মন ভালো রাখতে হয়। এখন উঠে খেয়ে নে, অনেক রাত হয়ে গেছে। বেশ কয়েকদিন কেটে গেছে। কমলের ব্লাড টেস্টের রিপোর্ট নিয়ে মল্লিকা সেনের কাছে দেখিয়েও নিয়ে এসেছে উমা, আর সেই সঙ্গে বহরমপুরে যাওয়ার ব্যবস্থাটাও পাকা করে এসেছে। 1 সপ্তাহ পরেই যাবে। বাড়িতে শুধু সমরেন্দ্র আর মেজোঝা কল্যাণী জানে। আজ বৃহস্পতিবার, সন্ধ্যাবেলায় দোকান বন্ধ। উমা ঠিক করেছে আজই বড় ভাসুর আর যাকে জানাবে। সেই মতো সন্ধ্যাবেলায় উমা অমরেন্দ্রর ঘরে যায়। আসবো দাদা? কে? ছোট বৌমা? এসো, ভেতরে এসো। উমা ঘরে ঢুকে দেখে বড়জা নলিনী খাটে বসে আছেন, আর ভাসুর আনামকেদারায় বসে পেপার পড়ছেন। কোনো রকম ভূমিকা না করেই উমা কথা শুরু করে। দাদা, আমি কমলকে নিয়ে আগামী বুধবার বহরমপুরে চলে যাব। স্বভাবসুলভ গাম্ভীর্যে ভাসুর জিজ্ঞেস করেন, বহরমপুরে কেন যাবে? বাহ, এর মধ্যেই সব ভুলে গেলেন। আমি তো আপনার কাছে 1 মাস সময় চেয়ে নিয়েছিলাম এই বাড়িতে থাকার জন্যে। কথাই তো হয়েছিল 1 মাসের মধ্যে আমি আর কমলের একটা থাকার ব্যবস্থা করে চলে যাব।
আর সেটা রঘুনাথগঞ্জে থাকবো না সেটাও তো বলেছিলাম। বহরমপুরে কি তোমার কোনো আত্মীয় আছেন, মানে তোমার বাপের বাড়ির সম্পর্কের? না দাদা, আত্মীয়ের থেকেও আমার কমল এক নতুন সম্পর্কের সন্ধান পেয়েছে, একজন মা খুঁজে পেয়েছে, তার কাছেই থাকবো আমরা। তোমার হেয়ালিপূর্ণ কথাবার্তা আমার বোধগম্য হচ্ছে না, যা বলবে পরিষ্কার করে বলো। হ্যাঁ ছোট, যেটা বলবি পরিষ্কার করে বল, বড় যা নলিনী বলেন। এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারবো না। তোমার ছোট দেওর আমাদের বহরমপুরে রেখে আসবেন। তা তুই তোর স্বামীর কথাও ভাববি না? দিদি, আমি এটুকু জানি, আমার অনুপস্থিতিতে ওনার কোনো অযত্ন হবে না, কিন্তু ওই মা বাপ মরা মেয়েটার যে আমি ছাড়া আর কেউই নেই। যাই হোক, অন্তত এটুকু আশীর্বাদ ওকে করো, ও যেন সুস্থভাবে একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারে। তোমাদের থাকা খাওয়ার খরচ সংসারের তহবিল থেকেই প্রতি মাসে মহিম গিয়ে পৌঁছে দিয়ে আসবে, তোমরা যেখানে থাকবে। আপনার ভাই বলেছেন উনি আমাদের থাকা খাওয়ার খরচ ওনার নিজস্ব ট্রলারের ব্যবসার তহবিল থেকেই উনি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবেন। অমরেন্দ্র আরাম কেদারা থেকে উঠে পড়েন। বড় বউ, আমার রাতের খাবার সময় হয়ে গিয়েছে, আমার খাবার টেবিলে দিয়ে দাও। উমা বোঝে ওনার সম্মানে লেগেছে, উনি আর কোনো কথা বাড়াবেন না। উমা দোতলা থেকে একতলায় নেমে আসে। দেখতে দেখতে উমাদের যাওয়ার দিন এগিয়ে আসে। উমার খাওয়া খরচে প্রস্তাব প্রত্যাখ্যান করায় অমরেন্দ্র আর বাড়ির গাড়িতে যাওয়ার কথা বলেননি, জানেন ওটাও প্রত্যাখ্যান করবে উমা। বুধবার সকালেই সমরেন্দ্র ভাড়া গাড়ির কথা বলে রেখেছিল। উমা আর কমল বড় আর মেজোজাকে প্রণাম করে। নলিনী বলে, যেখানেই থাকিস ভালো থাকিস। আর কোনো কথা না বলে নলিনী ওখান থেকে সরে যান। মনটা ওনারও খারাপ হয়ে যায়। মেজ কল্যাণী নিজেকে সামলাতে পারেন না, উমাকে বুকে জড়িয়ে ধরেন। কোনোদিনও তোকে যা হিসেবে দেখিনি, নিজের ছোট বোন বলেই মেনেছি। এই অসময়ে আমি তোদের জন্য কিছুই করতে পারলাম না ছোট। মেজদি, এই বাড়িতে তুমি আমার একমাত্র ভরসা, আর এই সময় তোমার দেওর আমায় যে সাথ দিয়েছেন তার জন্য আমি ওনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। ছোট ঠাকুরপোর তোর স্বামী, ও তো তোকে সাথ দেবেই। আসলে সংসারের খুঁটিনাটিতে ও কোনোদিনই থাকে না। একটাই কথা, আমার যখনই মন খারাপ করবে আমি কিন্তু ছোট ঠাকুরপোর সাথে গিয়ে তোদের একটু দেখে আসব। আর ওই দেবী প্রতিমাকেও আমার দেখার খুব ইচ্ছে। এই সময় উনি ভগবানের মতো তোদের পাশে এসে দাঁড়িয়েছেন। হ্যাঁ মেজদি, কমল একটু হলেও কোনো সময় কোনো পুণ্য হয়তো করেছিল, তাই সাগরে ভাসার নাবিক পেয়ে গেল। ঠিক আছে, আর দেরি করিস না বোন, তোদের গিয়ে তো আবার ঠাকুরপো ফিরবে। দুগ্গা দুগ্গা। চোখের জল লুকিয়ে উমা কমলকে নিয়ে গাড়িতে উঠে বসল। আর কোনোদিনও কি ফিরতে পারবে এই বাড়িতে? যতই মন শক্ত করুক, উমার চোখের জল যেন বাদ মানছে না। ঘরের মানুষটাও একলা হয়ে যাবে, বেশিরভাগ সময় হয়তো গঙ্গার বুকে ভেসে বেড়াবে। সারাটা রাস্তায় উমা নীরবেই কাটালো। কমলও চুপচাপ ছিল, ওর পিসিমণির জন্য বুকটা ফেটে যাচ্ছিল। ঠিকানা অনুযায়ী মল্লিকা সেনের বাড়ি খুঁজে পেতে ওদের বিশেষ অসুবিধে হলো না। বাড়ির গেটের মুখেই দারোয়ান একটা টুলে বসেছিল। গাড়ি থেকে ওরা নামার সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়িয়ে ওদের কাছে চলে এলো। আপনারা কি রঘুনাথগঞ্জ থেকে আসছেন? হ্যাঁ, সমরেন্দ্র উত্তর দিলেন। আসুন, মেম সাহেব আপনাদের আসার কথা আমায় বলে রেখেছেন। ওনার চেম্বার আছে, বাড়িতে কমলা দিদি আছে, আপনাদের ভেতরে নিয়ে যেতে বলেছেন। উনি দুপুর 2টোর মধ্যেই চলে আসবেন বলেছেন। গাড়ি থেকে ছেলেটি ওদের সুটকেস, ক্যারি ব্যাগ সব নামিয়ে দিয়ে ওদের বাড়ির ভেতরে নিয়ে যায়। বেশ বড় দোতলা বাড়ি, দেখে মনে হলো প্রায় 10 কাঠার ওপরে জমি। বাড়ির সামনে একদিকে ফুলের বাগান আর একদিকে সবুজ লন। মাঝখান দিয়ে মেন গেট থেকে মোজাইকের রাস্তা বাড়ির দরজা অবধি চলে গেছে। দুদিক দিয়ে ফুটপাতে যেমন ল্যাম্পপোস্টে টিউবলাইট জ্বলে, সেই রকম দুধারে ল্যাম্পপোস্ট রয়েছে। চারিদিকেই স্বাচ্ছন্দ্য
সঙ্গে শৌখিনতার ছাপ ফুটে উঠেছে। তোমার নাম কি ভাই? উমা জিজ্ঞেস করে। বিশু হেসে জবাব দেয়। মালপত্র নামিয়ে কলিং বেল বাজায় বিশু। প্রায় সঙ্গে সঙ্গেই দরজা খুলে যায়। কমলা দিদি, এনারা রঘুনাথগঞ্জ থেকে এসেছেন। দোহারা চেহারার কমলাকে দেখে বেশ হাসি খুশি মনে হলো উমার। বেশ আপ্যায়ন করে ঘরে নিয়ে গেল। বিশাল ড্রয়িং রুম। ড্রয়িং রুমের একাধার দিয়ে ঘোরানো সিঁড়ি উঠে গেছে দোতলায়। দিদিমণি চেম্বারে গেছেন, 2টোর মধ্যেই চলে আসবেন। আমাকে আপনাদের ঘর দেখিয়ে দিতে বলেছেন। দিদিমণি বলেছেন আজ আপনারা আমাদের সঙ্গেই খাওয়া দাওয়া করবেন। আমি কিন্তু ওই গাড়িতেই এখনই ফিরব, সমরেন্দ্র বলেন। আপনি নিশ্চয়ই এই দিদির পিসেমশাই? কমলকে দেখিয়ে কমলা বলে। তোমার দিদিমণি মানে ডাক্তার দিদি তোমাকে আগেই সব বলে রেখেছেন, তাই না? উমা সহাস্যে বলে। হ্যাঁ দিদি ভাই। দাদা, আপনি অন্তত একটু চা জল মুখে দিয়ে বেরোন। এতটা পথ এসেছেন, শুধু 1 কাপ চাই খাবো, সমরেন্দ্র বলেন। কমলা উমাদের ঘর দেখিয়ে দিয়ে সবার জন্য চায়ের জল বসিয়ে দেয়। চা খেয়ে সমরেন্দ্র যাওয়ার জন্য উঠে দাঁড়ান। সাবধানে যেও, আর আমি বাড়িতে থাকবো না বলে সারাক্ষণ গঙ্গার বুকে ভেসে বেরিও না যেন। না, তোমরাও সাবধানে থেকো। আমি সপ্তাহে 1 দিন করে আসবো, চিন্তা করো না। কমলা আমারও মেয়ে। আবেগে উমার চোখ দুটো জলে ভরে আসে। সমরেন্দ্র রওনা দিয়ে দেন। নতুন জীবনের সঙ্গে ছন্দ মেলাতে উমা আর কমল প্রস্তুত হয়। বাইরে একটা গাড়ি থামার আওয়াজ হলো। ওই দিদিমণি এসে গেলেন। কমলা উঠে গেল দরজা খুলতে। ওনারা এসে গিয়েছেন তো? মল্লিকা প্রশ্ন করলেন। হ্যাঁ, 11:30টার মধ্যেই চলে এসেছেন। স্নান খাওয়া হয়ে গেছে? স্নান ওনারা বাড়ির থেকেই করে এসেছিলেন। চা বিস্কুট খেয়েছেন। দুপুরের খাবার তুমি এলেই করবেন বলেছেন। বেশ, তুমি ওনাদের খাবার টেবিলে বসতে বলো। আমি 10 মিনিটের মধ্যেই ফ্রেশ হয়ে আসছি। মল্লিকা ঘোরানো সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যান। একতলার ড্রয়িং কাম ডাইনিং স্পেস বিশাল। বড় হল ঘরের একপাশে ডিভাইডার দিয়ে খাওয়ার জায়গা আলাদা করা হয়েছে। ডিভাইডারটিও বেশ সুন্দর, কাশ্মীরি কারুকার্য করা। বসার জায়গায় সেগুন কাঠের সোফা সেট, মাঝখানে সুন্দর সেন্টার টেবিল, হাতির সুরের ওপরে ডিম্বাকৃতি কালো কাচ বসানো। ঘরের দেওয়াল জুড়ে বুককেস, প্রত্যেকটি শেলফে লাইট লাগানো। আসবাবপত্রের কোনো আধিক্য নেই, কিন্তু রুচিসম্মতভাবে সাজানো। সোফার সামনের মেঝেতে কার্পেটটা ভারী সুন্দর, মেরুন আর অফ হোয়াইটের কম্বিনেশনে উজ্জ্বল। হলঘরকে ঘিরে 3টে ঘর, একটা বড় বেডরুম, একটা মাঝারি সাইজের গেস্ট রুম, আর অপেক্ষাকৃত ছোট একটা ঘর। কমলা থাকে ওই ঘরটায়। বড় বেডরুমটায় উমাদের থাকার ব্যবস্থা হয়েছে। অ্যাটাচড বাথরুম রয়েছে। হলঘরের শেষের দিকে রান্নাঘর। কমলা উমা আর কমলকে খাবার টেবিলে ডেকে নিয়ে যায়। 5 মিনিটের মধ্যেই মল্লিকাও এসে যান। আপনাদের আস্তে আস্তে কোনো কষ্ট হয়নি তো? না না দিদি, কোনো কষ্ট হয়নি। আপনার বাড়িটা খুব সুন্দর। উনি সব প্ল্যান করে করেছিলেন, সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। একটু আনমনা হয়ে যায় মল্লিকা। উমা ভাবে, ইস, এখনই বাড়ির কথা না তুললেই ভালো হতো। কমল একটু আড়ষ্ট হয়ে বসে রয়েছে। কি কমল মা, এখানে ভালো লাগছে না? না না, ভালো লাগছে। ডাক। কি বলে সম্বোধন করবে ভেবে পায় না কমল। তুমি আমাকে মামনি বলো। কি পছন্দ হয়েছে তো? কমল নিঃশব্দে ঘাড় নাড়ে। সরু চালের ভাত, ভাজা মুগের ডাল, ঝুরি আলু ভাজা বাদাম দিয়ে আর রুই মাছের কালিয়া রান্না করেছিল কমলা। ভারী সুন্দর রান্না, সবাই বেশ তৃপ্তি করেই খেলো। উমার কেন জানি না মনে হচ্ছে এই বাড়িটা যেন তার অনেক দিনের চেনা। আসলে রঘুনাথগঞ্জের ওদের বাড়িটাও তো বিশাল বড়, অনেকটাই এরকম ধাঁচের। মল্লিকার ব্যবহার এতই আন্তরিক, উমার মনে হচ্ছে না অন্য কোথাও এসেছে। কিন্তু কমলের একটু অস্বস্তি হচ্ছে। বাড়ি পাল্টাতে পাল্টাতে ওর স্বাভাবিক অনুভূতিটাই চলে গেছে। শ্বশুর বাড়িতে মানাতে না মানাতেই সেখানকার পাট চুকাতে হলো।
পিসিমণির বাড়িতে বসতে না বসতেই আবার এখানে। ভাগ্যে আর কি লেখা আছে কে জানে। খাওয়া শেষে ডাইনিং টেবিলে বসেই মল্লিকা বলেন, মিসেস চৌধুরী, আমার একটা কথা ছিল। আমাদের রান্নাঘর বলতে এই নিচেই। দোতলায় আমরা আপাতত রান্নাঘর করিনি, শুধু চা কফি খাওয়ার জন্য একটা কিচেন ক্যাবিনেট আছে। আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমরা তো একসাথেই খাওয়া দাওয়া করতে পারি। কমলাই রান্না করে, আর বাইরের কাজ করার জন্য আর একজন সহকারী আছে, লতা। বিশুই বাজার হাট সব করেন। এমা, সেটা কি করে সম্ভব? এতটা চাপ আমি আপনার ওপর দিতে পারি না। রান্নাঘরের একদিকে আমি ছোট একটা গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা করে আমাদের দুজনের ভাতে সেদ্ধ ভাত করে নেব। আমার বেশিক্ষণ সময় লাগবে না। বাহ, ভারী সুন্দর বললেন তো। আপনাদের দুজনকে আমি আমন্ত্রণ জানিয়ে এনে আপনারা সেদ্ধ ভাত খাবেন আর আমি পোলাও মাংস খাবো। এটা কি করে সম্ভব হবে বলুন তো? উমা দ্বিধায় পড়ে যায়। আমি বুঝতে পারছি আপনি যে বাড়ির বউ, আপনার পক্ষে এটা মানতে কষ্ট হচ্ছে। দিদির বাড়িতে এসে কি বোন আলাদা রান্না করে খায়? আপনি তো স্বচক্ষেই দেখেছেন, আমি আর কমলা ছাড়া এই বাড়িতে আর কেউই নেই। মেয়েটা কতবার আমায় বলেছে, মা, পিসি দিদাকে এসে তোমার কাছে থাকতে বলো। আমার খুব চিন্তা হয়, কিন্তু আমার পিসি শাশুড়ি বর্ধমানে দেশের বাড়ি ছেড়ে কিছুতেই আসবেন না। অগত্যা। মেয়েকে বলেছি আপনাদের কথা, মেয়ে তো খুশিতে ডগমগ। আমাকে বলেছে, এতদিনে তোমার একটা হিল্লে হলো, এবারে বলুন কি করবেন। এক নাগাড়ে এতগুলো কথা বলে মল্লিকা গ্লাস থেকে জল খেলেন। আমি দুটো শর্তে রাজি হতে পারি। প্রথম, আমাকে নাম ধরে তুমি বলতে হবে, আর দ্বিতীয়, সপ্তাহে 3 দিন আমি বাজার করব এবং মাঝে মাঝে শখের রান্না করব। উমা ধীরে সুস্থে বলে, ভাগ্যিস 3 দিন বাজারের কথা বলেছ, 3.5 দিন বলনি। ওকে, আমি রাজি। দেখো, আমি কিন্তু উমা তোমায় তুমিই বললাম, বয়সে একটু হলে বড়ই হব তোমার থেকে। মল্লিকার কথায় সবাই হেসে ওঠে। হ্যাঁ কমল, এইরকমই হাসি খুশি থাকতে হবে তোমায়, তবেই না একটা হেলদি বেবির জন্ম দেবে। যাও, এবারে তোমরা গিয়ে রেস্ট নাও। আমিও ওপরে গিয়ে একটু রেস্ট নিয়ে নিই। হাত মুখ ধুয়ে মল্লিকা ওপরে চলে যান। বিছানায় শুয়ে উমা কমলকে বলে, দেখ, রক্তের সম্পর্কেই শুধু আত্মীয় হয় না, দুজন অপরিচিত মানুষের আত্মার যোগ হলেও আত্মীয় হওয়া যায়। ঠিক বলেছ পিসিমণি। প্রথমে আমার একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু এখন অনেকটাই কেটে গেছে। দেখো পিসিমণি, জানলাটা খুললেই শুধু সবুজ। লনটা কি সুন্দর, তাই না? ঘাসগুলো সব সমান করে কাটা, যেন মখমল। আমার রঘুনাথগঞ্জের বাড়ির জন্য একটু মন খারাপ লাগছে। কেন, ওই বাড়িতে তুই একটা ঘরেই ঘরবন্দি থাকতিস। পুকুরটার ওপরে কেমন একটা মায়া পড়ে গেছিল। হাঁসের বাচ্চা দুটো কি সুন্দর জলকেলি করত। এখানে তো ওই রকম পুকুর নেই। মায়া বড় বিষয় বস্তু। পার্থিব জিনিসের ওপরে মায়া না বাড়ানোই ভালো। তোমার মন কেমন করছে না ওই বাড়ির জন্য? আগে আমার তুই। মন খারাপ করলেও মনকে আমি বাঁধতে জানি। উমা একটা দীর্ঘশ্বাস ফেলে। আমি যদি তোমার মনের জোরের এক কণাও পেতাম। কমল উমাকে জড়িয়ে ধরে। আমি তো আছি, সব সময় মতো সব কিছু শিখিয়ে যাবি। তাই যেন হয়। ক্লান্ত থাকা একটু পরেই দুজনে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে প্রায় সন্ধ্যাবেলায়। উমা লজ্জা পেয়ে যায়, প্রথম দিনেই কতক্ষণ ঘুমিয়ে পড়েছিল। কমলা এসে ডাকে ওদের, দিদিমণি, আপনাদের দোতলায় যেতে বললেন, ওখানে বসেই চা খাবেন বললেন। উমার কমল চোখে মুখে জল দিয়ে শাড়িটা একটু পরিপাটি করে পরে দোতলার সিঁড়িতে পা রাখে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। কমলা দরজা খুলেই বলে ওঠে, ওরে বাবা, কি আনন্দ, দুজনেই একসঙ্গে। উমার কমল দুজনেই পিছনে ফিরে তাকায়। কমল অবাক হয়ে যায়, স্বর্ণাবু এখানে, সঙ্গে ওকে, কি অপূর্ব মুখশ্রী। কাঁধ পর্যন্ত ছাটা চুলে সাহেবিয়ানার সঙ্গেও যেন লাবণ্য ছুঁয়ে পড়ছে। নীল রঙের সালোয়ার কামিজে
গায়ের রং যেন ফুটে বেরোচ্ছে। দিদি, তুমি এই সময়? দিদিমণি জানেন যে তুমি আসবে? কমলা প্রশ্ন করে। ওরে বাবা, না না, মাকে বললে কি মা এই সময় আসতে দিতে রাজি হতো? আমি তো কমলের সঙ্গে আলাপ করার লোভ সামলাতে না পেরে ছুটে এসেছি। বাস স্ট্যান্ডে দেখলাম নায়ক বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, ব্যাস পাকড়াও করে নিয়ে এলাম। বললাম চলো, আজ একটা আনমোল জিনিস দেখাবো। পদ্মিনী যার ডাকনাম, পমি বলে কমলাকে। ও, তার মনে এই মামনির মেয়ে? বাহ, বেশ মজার মজার কথা বলো তো। তুমি নিশ্চয়ই কমলিনী। সত্যি তোমার নাম শুধু তোমার জন্যই তৈরি হয়েছে। আর আপনি নিশ্চয়ই পিসিমণি? পদ্মিনী জিজ্ঞেস করে ওদের। ওদিকে পিসিমণি বলছো, আবার আপনি বলছো? হ্যাঁ, আমি পিসিমণি। তোমার মা তোমার কাছে আমাদের সব কথাই বলেছেন দেখছি। উমা বলে, এই যে স্বর্ণাবদা, শোনো, এনারা তো তোমার শহর থেকেই এসেছেন। ইনি হচ্ছেন। পদ্মিনীর কথা অসম্পূর্ণ রেখেই উমা বলে, ওর সঙ্গে আমাদের আগেই পরিচয় হয়েছে। বলতে পারো আজও ছিল বলেই আমরা আজ এখানে। আপনাদের এখানে দেখব সেটা কিন্তু আমার কাছে অজানা। মল্লিকাদির সাথে আমার এই ব্যাপারে কোনো আলোচনাই হয়নি। বাহ, আমি তো স্টেজের বাইরে চলে গেলাম। কোথায় ভাবলাম ঝিনুকের মধ্যে থেকে মুক্ত বের করে দেখিয়ে তোমার সারপ্রাইজ দেব, তা না। তোমরা কি এখানে দাঁড়িয়ে সব কথা শেষ করবে? দিদিমণি তো ওপরে চায়ের জন্য অপেক্ষা করছেন। চলো, সবাই ওপরে চলো। কমলার ডাকে সবার সম্বিত ফেরে। মা, মা, বলো তো আমি কে? পদ্মিনী মায়ের চোখ পিছন থেকে দুহাত দিয়ে চেপে ধরে। কমল, তাই না? আয় আয়, তোকে আদর করে দিই। আমি কমল। মাত্র একদিন এসে তোমার পমিকে ভুলিয়ে দিল। যাও, আমি চলে যাচ্ছি এক্ষুনি। পদ্মিনী কপট রাগ দেখায়। ওলে বাবালে, আমার মেয়েটা সেই ছোট্টই রয়ে গেল। তা তোর এই সময় আগমনের কারণ নিশ্চয়ই কমলিনী। মল্লিকা মেয়ের মাথার চুলটা ঘেঁটে দিয়ে বলেন, এত সুন্দর নামের অধিকারিণী কে সেটা সরেজমিনে তদন্ত না করলে চলবে? শেষে নায়ক হাতছাড়া হয়ে যায় যদি? পমির কথায় মল্লিকা হেসে ওঠেন। আহ পমি, তোমার মুখে কোনো কথা আটকায় না। ওনারা কি ভাবছেন বলো তো? স্বর্ণাভ লজ্জা পায় পমির কথায়। ডাকনাম ধরে যখন ডাকছে তখন নিশ্চয়ই এদের বাড়িতে স্বর্ণাভর অবাধ যাতায়াত। কমল মনে মনে ভাবে। মল্লিকা সবাইকে বসতে বলে কমলাকে চায়ের জল চাপাতে বলেন, আর ফ্রিজে পেস্ট্রি আনা আছে, সেটাও বের করতে বলেন। হ্যাঁ রে পমি, তোর না আর 2 সপ্তাহ বাদে সেমিস্টার। তুই যে এখন এলি, তোর ক্লাস আপ হবে না? মল্লিকা মেয়েকে জিজ্ঞেস করেন। ক্লাস তো আজ ডিল সলভ হয়ে গেল। আমি তো এই সপ্তাহটা এখানে থেকে সোমবার দিন আবার চলে যাব। পরের সপ্তাহ গ্রুপ স্টাডি করে একেবারে হলে উপস্থিত হব। স্বর্ণাভ, তুমি কিন্তু আজ রাতে আমাদের এখানেই ডিনার করে যাবে। মল্লিকা স্বর্ণাভকে বলেন। না না, কোয়ার্টারে মানিকদা রান্না করে রাখবে। অতনুকেও কিছু বলা নেই। অতনু নামটা শুনেই চমকে ওঠে কমল। উমা সেটা লক্ষ্য করে ওর হাতটা চেপে ধরে। স্বর্ণাভও ব্যাপারটা খেয়াল করে। তুমি অতনুকে একটা ফোন করে দাও, পমিও তোমায় না খাইয়ে ছাড়বে না। তোমরা গল্প করো, আমি কমলাকে নিয়ে নিচে যাই। ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো। আমি চিকেন খাই না মামনি, কমল বলে। বেশ, তাহলে আমি সবার জন্যই চিলি ফিশ বানাচ্ছি। চলো দিদি, আমিও যাই নিচে। 3 জনে মিলে হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। উমা, মল্লিকা, কমলা নিচে নেমে যায়। তোমরা বসো, আমিও ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি। পদ্মিনী ঘরে যায় ফ্রেশ হতে। আপনাদের এখানে আসার কথা আমি কিন্তু জানতাম না। আমি বলল বলেই আমি এসেছি। স্বর্ণাভ কৈফিয়ত দেওয়ার মতো করে বলে। আমি কি আপনার কাছে এখানে আসার কোনো কারণ জিজ্ঞেস করেছি? না মানে, আপনি যদি কিছু ভাবেন। আশ্চর্য, আমি আপনার এখানে আসা নিয়ে খামোখা ভাবতে যাব কেন? আপনার তো এই বাড়িতে আগে থেকেই যাতায়াত আছে। একটু বিরক্ত হয়ে বলে কমল। অতনুকে?
স্বর্ণাভর আচমকা এই প্রশ্নে কমল চমকে ওঠে। এই প্রথম স্বর্ণাভর দিকে সরাসরি তাকায়। দুটো চোখ জলে টলমল করতে থাকে। আমার স্বামীর নাম অতনু, কমল বলে। স্বর্ণাভর বুকটা একটু চিনচিন করে উঠল এক নাম না জানা ব্যথায়। এটাকে তো ঠিক সহানুভূতি বলা যায় না, তবে কি? স্বর্ণাভর নিজের মনকে যেন নিজেই চিনতে পারে না। ও, আমি বোধহয় আপনাকে না জেনে ব্যথা দিয়ে ফেললাম, স্বর্ণাভ বলে কমলকে। ব্যথা তো মানুষ না জেনেই দেয়, তবে এতে আপনার কি দোষ বলুন? টলটলে চোখে কমল তাকিয়ে থাকে। এ দৃষ্টির সামনে বেশিক্ষণ চোখ মিলিয়ে রাখা যায় না। সাঁতার না জানলেই অতল গভীর দৃষ্টিতেই মন ডুববেই। স্বর্ণাভ আস্তে আস্তে চোখ নামিয়ে নেয়। আপনি বসুন, পমি তো এক্ষুনি এসে পড়বে। আমি একটু নিচে যাই। আপনিও বসুন, তিনজনেই একসঙ্গে বসে গল্প করা যাবে। আমার জীবনে কোনো গল্প নেই স্বর্ণাভবাবু। আমি এখন শুধু আমার জীবনের শেষ প্রাপ্তির আশায় দিন গুনছি। ধীর পায়ে কমল নিচে নামতে থাকে। স্বর্ণাভ উঠে দাঁড়ায়। সিঁড়ির দিকে তাকিয়ে ভাবতে থাকে, এই মেয়ের তল কোনোদিনই বোধহয় ছোঁয়া যাবে না, অথচ প্রথম দিনেই তো মনটাকে ওই দিঘল চোখের মাঝে হারিয়ে ফেলেছে। কোনো ডুবুরই পারবে না আর খুঁজে আনতে। কি হলো নায়ক, কিছু হারিয়ে গেল নাকি? অমন করে নিচের দিকে তাকিয়ে আছো। পমিটাকে স্বর্ণাভ একটু হকচকিয়ে যায়। না না, কি আবার হারাবে? ওই কমল নিচে গেল তাই উঠে দাঁড়িয়েছিলাম। দেখো বাপু, মন ঠন আবার হারিয়ে ফেলো না যেন। তোমার ওই জিনিসটা কিন্তু আমার মন কুঠুরিতে তালা দিয়ে রেখেছি। চাবি আমার কাছে, ডুপ্লিকেট চাবিও কিন্তু নেই যে চুপি চুপি তালা খুলে মনটাকে সরিয়ে নিয়ে যাবে। তোমার সঙ্গে কথায় কে পারবে সব সময় ইয়ার্কি? না মশাই, একটু ইয়ার্কি মারছি না। আজই কি শুধু শুধুই এসেছি? তদন্তে এসেছি। মার কাছেই শুনেছি কমলিনীর রূপের বর্ণনা, তার চোখের গভীরতা। ওরে বাবারে, ভয় আমার প্রাণটা উড়ে গেছিল। তুমি তো আবার মাঝে মাঝেই চিকিৎসার ব্যাপারে পরামর্শ নিতে আসো। তা তুমি যে আগে থেকেই ঘায়েল হয়ে আছো তাতে আর জানি না, এক নাগাড়ে বলে যেতে থাকে পমি। একটা কথা জিজ্ঞেস করবো তোমায় পদ্মিনী? আরে বাস, আমায় আজ হঠাৎ পদ্মিনী বলে ডাকলে যে? একটা কেন, 100টা কথা জিজ্ঞেস করতে পারো। তুমি কি আমায় ভালোবাসো? স্বর্ণাভ সরাসরি প্রশ্নে পমির মতো মেয়ে একটু ঘাবড়ে যায়, তবু সপ্রতিভভাবেই বলে, আমি যেখানে পড়ি সেখানে আমার বহু স্থাবক আছে। কয়েকজন প্রেমের বন্যায় ভেসে আমার কুলে নোঙ্গর বাঁধতেও চেয়েছে। আমি কিন্তু কারোরই ডাকে সাড়া দিইনি, ছুটে ছুটে এখানেই চলে আসি। এবারে যা বোঝার তুমি বুঝে নাও। চলো নিচে চলো, সময় বড় দীর্ঘ, কোন খাতে কি লেখা আছে কেউ আমরা জানি না। কথা শেষ করে পমি স্বর্ণাভর সাথে নিচে নেমে যায়। এই তোমাদের ডাকতেই ওপরে উঠেছিলাম। কমলা সিঁড়ি দিয়ে ওঠার উপক্রম করছিল। খাবার টেবিলে পরিপাটি করে সব সাজানো। মাঝখানে কাচের একটা বাটিতে লেবু লঙ্কা দিয়ে একটা যেন ফোঁটা পদ্মফুল সাজিয়ে রাখা রয়েছে। বা মা, এত সুন্দর করে এই ফুলটা নিশ্চয়ই কমল সাজিয়েছে। কি সূক্ষ্মভাবে নিজের নামের জানান দিয়েছে। নাইস, ভেরি নাইস, পমি বলে। ফুল, কিন্তু ঝাল আর টক মিষ্টির নামগন্ধও নেই ফুলের মাঝে। আর তাছাড়া তোমার নাম তো কমলিনীরই সমার্থক। ভেরি ইন্টেলিজেন্ট, লাইক ইট। খাওয়া দাওয়া সেরে স্বর্ণাভ 10টা নাগাদ বেরোয় ওদের বাড়ি থেকে। কোয়ার্টারে পৌঁছে জামা কাপড় ছেড়ে রাত্রের পোশাক পরে বিছানায় গায়ে দিয়ে দেয়। অতনু, সেও বহরমপুর হসপিটালের ডক্টর। স্বর্ণাভর ঘরে ঢোকে। দুজনেরই আলাদা আলাদা ঘর। কি ব্যাপার রে, আজ যে মল্লিকা ম্যাডামের বাড়িতে নৈশভোজ? তোর পদ্মিনী এসেছে নাকি? আমার পদ্মিনী আবার কি রে? বস। ডুবে ডুবে জল খাচ্ছ, বাইক নিয়ে একেবারে বাস স্ট্যান্ডে? আমি তো সিগারেট কিনতে গেছিলাম, ওখানেই দেখা হলো। জোর করে বাড়িতে ধরে নিয়ে গেল, আর ম্যাডাম না খাইয়ে ছাড়লেন না। হবু জামাই বলে কথা। অতনু টিপ্পনি কাটে। এই ভাগ তো এখন, ভীষণ টায়ার্ড লাগছে।
বলো না বাপু যে, যা তো ভাই, আমি এখন ভ্রমর হয়ে পদ্মের মধু খুঁজব। হাসতে হাসতে অতনু বেরিয়ে যায়। পদ্মের মধু? পদ্মের পাপড়ি ছোঁয়ারই ক্ষমতা নেই কোনো? খোলা জানলা দিয়ে এক মনে তাকিয়ে থাকে স্বর্ণাব। নানান চিন্তা মাথায় ঘোরাফেরা করে। আজ সরাসরি পমিকে ওইভাবে না জিজ্ঞেস করলেই হয়তো ভালো ছিল। পমিকে ওর খুবই ভালো লাগে, কিন্তু ভালোবাসাটা বোধ হয় অন্য জিনিস। ওটা যে কখন কিভাবে আসে কেউ বলতেই পারে না। পদ্মিনীর চোখ দুটোও ভারী সুন্দর, কিন্তু সেই চোখের গভীরে তার হারিয়ে যাওয়া হয়নি। এমন চোখের গভীরে মনটা ডুব দিল, যেটা হয়তো কোনোদিনই না তুলে আনতে পারবে না, ডুবিয়ে রাখতে পারবে। আজ এটুকু বুঝেছে যে পদ্মিনী তার অপেক্ষাতেই আছে।